নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর অ্যাট সহজ পাঠ। আজ সমাজের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় বহু মানুষ নানা ধরনের শারীরিক এবং মানসিক ব্যাধিতে জর্জরিত। আমরা যারা শারীরিক এবং মানসিকভাবে এখনো সুস্থ সবলভাবে বেঁচে আছি, এটা একটা বিজ্ঞান। এই বেঁচে থাকাটাই একটা বিজ্ঞান। আমাদের মস্তিষ্ক, মনস্তত্ত্ব এবং জীবন দর্শন একত্রে একটি জৈব রাসায়নিক ক্রিয়া তৈরি করে, যার মাধ্যমে আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার জন্য উপযুক্ত হয়ে ওঠে। আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় যে উপাদানটি হলো সেটি হলো আমাদের মন। আমাদের মনকে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু এই মন অবিরাম ধারায় সে তার কাজ চালিয়ে যায়। আমাদের শরীর রেস্ট পায়। রাত্রিবেলায় আমরা 8-10 ঘন্টা ঘুমিয়ে আমাদের শরীরকে রেস্ট দিই। আমাদের কনসিয়াস মাইন্ডও সেই সময় কিছুটা অবচেতন ভাবে থাকে, কিন্তু আসলে অবচেতন মন এবং পূর্বচেতন মন তাদের কিন্তু কোনো রেস্ট নেই, তারা অবিরাম ধারায় কাজ চালিয়ে যায়। আমাদের জীবন দর্শন এবং জৈব রাসায়নিক ক্রিয়ার যথাযথ সংযতভাবে কাজ যখন চালিয়ে যায়, তখন আমাদের জীবন স্বর্গীয় হয়ে ওঠে। আবার এই জীবন দর্শন এবং জৈব রাসায়নিক ক্রিয়ার মধ্যে যদি অসংলগ্নতা দেখা দেয়, তাহলে আমাদের জীবন নরকেও পরিণত হতে পারে। আজ এমন একটি মানসিক ব্যাধি নিয়ে আলোচনা করব, যে ব্যাধিটি কারোর জীবনে দেখা দিলে তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের জীবনে যন্ত্রণা নেমে আসে। এই মানসিক ব্যাধিটির নাম হলো স্কিজোফ্রেনিয়া। স্কিজো অর্থাৎ খণ্ডিত এবং ফেরেন অর্থাৎ মন, খণ্ডিত মনের মানুষ, যেখানে জ্ঞান, অনুভূতি এবং কর্ম তিনটের মধ্যে অসঙ্গতি দেখা দেয়। আমরা যারা শিক্ষিত সমাজ, যদি কোনো মানসিক ভারসাম্যহীন বা এই ধরনের অসঙ্গতিপূর্ণ ব্যক্তিকে দেখে থাকি, তাহলে আমরা পাগল বলে সম্বোধন করে থাকি, তাদেরকে হাসির খোরাক বানাই। যদি এই মানসিক ব্যাধি সম্পন্ন ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াতে না পারি, তার পরিবারের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারি, তাহলে তাদের জীবন নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করার কোনো অধিকার আমাদের নেই। এই যে মানসিক ব্যাধিটি স্কিজোফ্রেনিয়া, এক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা দেয় তার মধ্যে দুটি হলো হ্যালুসিনেশন এবং ডেলিউশন। হ্যালুসিনেশন অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে কিছু অনুভূতি হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা কিছু কথা শুনতে পায় বা কোনো অশরীরী কোনো ব্যক্তিকে দেখতে পায়। এমনও হতে পারে সে মনে করতে পারে তার হাত স্পর্শ করে কেউ ছুঁয়ে চলছে, বা কোনো গন্ধ সে পাচ্ছে, অথচ ওই মুহূর্তে সেখানে কোনো কিছু এরম নেই যেখান থেকে সে কোনো কথা শুনতে পাবে, বা কোনো ব্যক্তিকে দেখতে পাবে, বা কোনো গন্ধ পাবে, বা কোনো স্পর্শ অনুভূতি অনুভব করতে পারবে। ডেলিউশনের ক্ষেত্রে দেখা দেয় যে ব্যক্তি সবসময় মনে করছে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, তাকে কেউ বিষ খাইয়েও মেরে ফেলতে পারে। এই ধরনের ভয় তাদের মধ্যে অবিরাম চলতে থাকে, আর তার ফলে তার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে এক অস্থিরতার রূপ দেখা দেয়। আজ দুটি কেস নিয়ে আলোচনা করব। প্রথম কেসটি হলো হ্যালুসিনেশনের উপর। এখানে একটি অল্প বয়স্ক মহিলা, 20 বছর বয়স, যার বিয়ে হয়, সে বিয়ে হয়ে একটি নতুন পরিবারে আসে, এবং আসা মাত্রই 1 বছরের মধ্যে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। যখন থেকে সে বিয়ে হয়ে নতুন পরিবারে আসে, সেই সময় থেকে সে যেন অনুভব করছে কোনো এক ব্যক্তি এই ঘর থেকে ও ঘরে চলে গেল, একটি অশরীরী কিছু, বা কোনো কথা ফিসফিস করে যেন তার আশেপাশে সে শুনতে পাচ্ছে। আবার কখনো কখনো এরকমও অনুভব করতে পারে যে সে একটি রান্নাঘরে রান্না করছে বা বাসন মাজছে, তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, একটি হাত যেন তার কাঁধ ছুঁয়ে চলে গেল। এই ধরনের নানান ভৌতিক ঘটনা সে যেন দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, অনুভব করতে পারছে। সে তার বাড়ির লোককে, সকলকে, তার হাজবেন্ডকে, তার ইনলসকে, তার সিস্টার ইনল, ব্রাদার ইনল, সকলকে জানাচ্ছে। তারাও তার কথাকে মান্যতা দিচ্ছে, যদিও তারা কোনোদিন কিছু দেখেনি, কোনোদিন কিছু শোনেনি, বা কোনো কিছু অনুভবও করেনি। তারা এই কারণেই মান্যতা দিচ্ছে যে তারা ভূত প্রেতকে বিশ্বাস করে। তারা মনে করে ভৌতিক ঘটনা ঘটে থাকে। তারা ভাবছে তাদের বৌদি বা তাদের পুত্রবধূ কেন মিথ্যে কথা বলবে, সে নিশ্চয়ই কিছু অনুভব করছে, তার জন্যই সে বলছে। কিন্তু তারা কোনোদিনই কোনো কিছু অনুভব করছে না। এই নতুন বিয়ে হয়ে আসা মহিলাটি, সে দেখছে তার সদ্যজাত কন্যার পাশে কেউ যেন বসে আছে, কেউ যেন তার সদ্যজাত কন্যাকে কোলে তুলে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। তো সে তো ভয় পেয়ে যাচ্ছেই। ভয় পেয়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করছে, কারণ সে মনে করছে তাকে তো কেউ বিশ্বাস করছে না। বাড়ির লোকও তাকে যথাযথ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বাড়িতে নানান রকম পুজো পাঠ রাখা শুরু হলো, নানান ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হলো। কিছুদিন বাড়ি শান্ত থাকে, এই ধরনের কিছু দেখা যাওয়া, শুনতে পাওয়া, এইসব কিচ্ছু হয় না। আবার ধীরে ধীরে এগুলো
শুরু হয়। এই করে প্রায় 14-15 বছর কেটে গেল। এখন ওই যে সদ্যোজাত কন্যাটিকে সে জন্ম দিয়েছিল, সেই কন্যাটির এখন 13-14 বছর বয়স। এই কন্যাটিও স্কুলে গিয়ে নানাবিধ ভূতের গল্প শোনাতে থাকে। স্কুলের বন্ধুরাও খুব উৎসুক হয়ে তার গল্প শোনে, তারকে রোজ বলতে থাকে, আর কি দেখলি, আর কি শুনলি। এইরকম পরিস্থিতিতে তার বাড়ির পরিবেশটি হলো তার মায়ের মানসিক ভারসাম্যহীনতা দিকে সে এগিয়ে যাচ্ছে। তার চুল উস্কো খুস্কো, তার আলুথালু ড্রেস পরনে, সে সবসময় ধূপ ধুনো নিয়ে বাড়িতে ঘুরপাক খাচ্ছে। তার বাবাও বাড়িতে আসতে চায় না, তার বাবার কাছেও এটি বিরক্তিকর যে বাড়িতে গেলেই তো ওই ভৌতিক পরিবেশ, কিচ্ছু সে দেখে না, কিচ্ছু সে অনুভব করে না। অথচ তার স্ত্রী এতদিন দেখতো, এখন তার মেয়েও দেখতে শুরু করেছে। এই বাড়িতে কেউ আসতে চায় না, কেন আসবে? যে বাড়িতে ভৌতিক কিছু ঘটতে থাকছে, এই ধরনের রটনা যখন হয়ে যায়, কে যেচে পড়ে বাবা ভূতের বাড়িতে যাব? কেউ আসে না, তাদের রিলেটিভসও তাদের সাথে সম্পর্ক রাখে না। এহেন পরিস্থিতিতে মেয়েটি স্কুল থেকে একটি নোটিশ তার বাবার কাছে আসে যে আপনার মেয়ের আচরণে অসঙ্গতি দেখা দিচ্ছে, আপনি একটি মনোবিদের সাথে যোগাযোগ করুন। বাবাটি একটি মনোবিদের সাথে যোগাযোগ করে এবং তার জীবনে বিগত 14-15 বছর ধরে যা ঘটেছে তা বিস্তরে বলেন। এই মনোবিদটি সাজেস্ট করেন যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে, কারণ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোটিক কেস দেখে থাকেন। তো স্কিজোফ্রেনিয়া হলে এই সাইকোলজিস্ট তাকে উপকার করতে পারে। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বিধান অনুযায়ী শুধু মেয়েটি নয়, মাকেও টেস্ট করানোর প্রয়োজন আছে। তো মা এবং মেয়ের যখন রিপোর্ট বেরোয় তখন দেখা গেল যে দুজনেই স্কিজোফ্রেনিক। মেয়েটির ক্ষেত্রে জেনেটিক্যালি এই রোগটি আসে। বাবাটার ক্ষেত্রে তো একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে তো এতদিন ভেবেই এসেছে বোধহয় ভৌতিক কিছু তার বাড়িতে ঘটছে। তার বাবাটা আরো খোঁজ খবর নিতে থাকে যে তার ওয়াইফের জীবনে বিয়ের আগে এরকম কিছু ঘটেছে কিনা। দেখা যায় পরিবারের অনেকেই এতদিন চুপ ছিল, এখন গিয়ে তারা মুখ খুলছে যে হ্যাঁ, এই মেয়েটি অনেক ছোট বয়স থেকে এইরকম কিছু করতো। তো বাড়ির সবাই ঠিক করলো যে বিয়ে দিয়ে দাও, বিয়ে হলেই তার জীবন একেবারে বদলে যাবে, তার জীবনে সবকিছু সুন্দর ছন্দে চলতে থাকবে। কিন্তু বিয়ের পর যখন তার ওয়াইফের জীবনে আরো এই অস্থিরতা বেড়ে গেল, এই উন্মাদনা আরো যখন বেড়ে গেল, তখন তার ওয়াইফের বাবা মা এই ভদ্রলোককেই দোষারোপ করতে থাকলো যে আমার মেয়ে একদম সুস্থ সবল ছিল, তোমার বাড়ি গিয়েই আমার মেয়ের জীবনে এই ধরনের উন্মাদনা নেমে এসেছে, আমার মেয়েকে তোমরা একেবারে নষ্ট করে দিয়েছো। এই ভদ্রলোকটিও সারা জীবন এই ব্লেম কাঁধে নিয়ে চললো যে তার বউকে সে বিয়ে হয়ে নিয়ে আসা থেকে তার বউয়ের জীবনে হয়তো তার পরিবারের জন্য, তার বাড়ির জন্যই এই রকম অবস্থা হয়েছে। না তার বউয়ের পরিবারের কেউ, না এই ভদ্রলোকের পরিবারের কেউ একবারের জন্য ভেবেছে যে এইটি মানসিক রোগ হতে পারে। কখনোই তারা কোনো মনোবিদ বা কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নেয়নি। এইভাবে তাদের জীবন চলতে থেকেছে। এখন যখন বাড়াবাড়ির পর্যায়ে তখন গিয়ে যখন সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া হচ্ছে, তখন হয়তো তার ওয়াইফের জন্য অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এখন দেখার অপেক্ষায় যে তার মেয়ে এবং তার ওয়াইফ কতটা স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে আসে। তার মেয়ের ক্ষেত্রে একটু আশা রাখা যায়, ওয়াইফের ক্ষেত্রে অনেকটাই জল গড়িয়ে গেছে। দ্বিতীয় কেস, এক্ষেত্রে একজন ব্যক্তি, তার 35 বছর বয়স, সে একটি কর্পোরেট অফিসে কাজ করে, সে একটি ইঞ্জিনিয়ার এবং তার কর্মজগতে সে উন্নতি করছে, সে তার কাজ খুব ভালোভাবে করে, সে তার বসের সাথেও যতটুকু সম্পর্ক রাখার ততটুকুই রাখে, কিন্তু অন্যান্য অফিস কলিগসদের সাথে কোনো সম্পর্ক নেই, কারোর সাথে কোনো কথা নেই, কখনো কখনো খুব বাজে ব্যবহারও হয়ে যায় অন্যান্য কলিগসদের সাথে। এই ভদ্রলোকটি বিয়ে করেন, তার একটি পুত্র সন্তানও হয়, কিন্তু বিয়ে করার কয়েক মাস পর থেকে তার বউ দেখে যে সবেতে এই ভদ্রলোকটি সন্দেহ করছে, সন্দেহ মানে অতিরিক্ত সন্দেহ। তার বউ যখনই কোথাও যায় তার পিছু নেয়, তার মোবাইল সারাক্ষণ ঘাঁটতে থাকে, সবসময় মনে করে যে তার বউয়ের অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। তার বউ যখন তার বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় যায় ডাক্তার দেখাতে, এই ভদ্রলোক বলে নিশ্চয়ই তুমি ওই ডাক্তারের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছো, তাই আমার ছেলের নাম করে তুমি ওই ডাক্তারের কাছে বারবার যাও। এবার এই সন্দেহ এত বাড়তে থাকে যে হাতাহাতি মারপিট পর্যন্ত বাড়িতে লেগে যায়। কখনো কখনো এই ভদ্রলোক মনে করে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, রান্নাঘরে গিয়ে সব খাবার তছনছ করে দেয়, ফেলে দেয়, একদম অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন ভীষণভাবে। এবং এইরকম পরিবেশে বউটির শ্বশুর শাশুড়ি বউকেই সবসময় দোষারোপ করে যে তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য আমার ছেলে এইরকম একটি বিহেভ করছে। এই বউটি যখন তার বন্ধুর সাথে দেখা করতে যায় বা তার বাড়িতে দেখা করতে যায়, তার হাজবেন্ড
সর্বদা ফোন করে সেই সব বাড়িতে জিজ্ঞেস করে যে আদৌ তার বউ সেখানে গেছে কিনা। তার পাড়া প্রতিবেশী সকলেই মনে করে যে বউটারই নিশ্চয়ই কোনো দোষ রয়েছে। ছেলেটা তো এত ভালো চাকরি করে, এত ভালো রোজগার করে, এত বুদ্ধিমান, তাহলে সে কেন একটা মেয়েকে অযথা এরকম সন্দেহ করবে? নিশ্চয়ই কিছু দোষ আছে। এইরকম পরিস্থিতিতে মেয়েটি কোথাও আর বেরোয় না, সাজগোজ করে না, কিচ্ছু করে না। সে মনে করছে যে তার জীবন একদম যেন তছনছ হয়ে যাচ্ছে, সুইসাইড করাটাই হলো আদর্শ। মেয়েটি তার বাবা মাকেও জানায় এই ঘটনা বারংবার, কিন্তু তার বাবা মা বলে, দেখ ছেলেটা খুব ভালো রোজগার করে, অনেক টাকা ইনকাম করছে, তারপর একটা ভালো বাড়ি রয়েছে, তোর নিজস্ব একটা জগৎ তৈরি করে নে, তুই কেন এই সংসার ছেড়ে চলে আসবি? তোর ছেলে রয়েছে, এরপর কি হবে? আমাদের সংসারে তো এসে এইরকম ভাবে তুই থাকতে পারবি না, তার থেকে তুই ওখানেই মানা। আর পুরুষ মানুষ তো একটু ওরম হয়ে থাকে, একটু এরম বদমেজাজি হয়, আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু মেয়েটি তো কাউকে বুঝে উঠতেই পারছে না, তার অবস্থা দিনের পর দিন দিশাহীন হয়ে উঠছে। এইরকম পরিবেশে তার ছেলেকেও বড় করে কি হবে, কি পাবে? সে তার বাবার কাছ থেকে তো ভালো কিছু পাচ্ছেই না, উল্টে খারাপটাই তো হচ্ছে। কিন্তু কেউই সমাজের এই কথাগুলো বুঝতে বা জানতে ইচ্ছুক নয়। এই ব্যক্তিটির এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এখন ধীরে ধীরে অফিসেও দেখা দিচ্ছে। অফিসের কলিগসদের সাথে হাতাহাতি লেগে যাচ্ছে, খুব সামান্য বিষয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করে ফেলছে। এটি বস এবং ম্যানেজারের নজরে আসে। তারা এই ব্যক্তিকে পরামর্শ দেয় যে মনোবিদের সাথে যোগাযোগ করার, এবং বাড়ির লোককেও জানায় যে ব্যক্তিটির আচরণের মধ্যে অসঙ্গতি দেখা দিচ্ছে, মনোবিদের সাথে কথা বলা অত্যন্ত জরুরি। ব্যক্তিটি কিন্তু মনোবিদের কাছে যেতে চায় না, ব্যক্তিটির মা বাবাও ইচ্ছুক নয় যে মনোবিদের কাছে নিয়ে যেতে, কিন্তু অফিসে থেকে প্রেশার আসে, যদি সে মনোবিদের কাছে না যায়, সেই রিপোর্ট অফিসে জমা না দেয়, তাহলে অফিস তাকে স্যাক করবে। এই প্রেশারের জন্যই মেয়েটি তার হাজবেন্ডকে নিয়ে এবং ইনলসদের নিয়ে মনোবিদের কাছে যায়। মনোবিদের সাথে কথা বলতেই সামনে খোলসা হয়ে আসে যে এই ভদ্রলোকটির বিয়ের আগেও এই ধরনের অসুবিধা ছিল, এবং যাকে সাইকিয়াট্রিস্টরা বলেছিল এটি হলো একটি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার লক্ষণ, এবং সে দীর্ঘদিন ওষুধের মধ্যে ছিল। ওষুধ খেতে থাকা অবস্থায় তার ব্যক্তিটির আচরণের মধ্যে কর্মজগতে অনেক উন্নতি আসে, এবং যখন তার আচরণ সব দিক থেকে ভালো, তখন ব্যক্তিটির বাবা মা ডিসাইড করে পণ্ডিতের সাথে কথা বলা প্রয়োজন, এবং পণ্ডিত যা বিধান দেবে সেই অনুযায়ী চলা উচিত। পণ্ডিত বিধান দেন যে ওষুধ আর খেতে হবে না, এই ছেলেটির সবকিছু ভালো, বিয়ে দিয়ে দেওয়া হলেই ছেলেটির জীবন আরো উন্নতি নেমে আসবে, আর এই যে সমস্যাগুলো আছে সব কিছু কেটে যাবে। তাকে বিয়ে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর দেখা যায় সমস্যা আরো বাড়লো, কমলো না। আমাদের সমাজে এই একটি রোগ রয়েছে যে বিয়ে হলেই সব সমস্যার সমাধান, কিন্তু বিয়ে তো কোনো ওষুধ নয়। যদি কোনো ব্যক্তির কোনো অসুবিধা থেকে থাকে এবং সেটা যথাযথভাবে ট্রিটমেন্ট না হয়, ট্রিটমেন্ট নিতে নিতে মাঝপথে থেমে যাওয়া হয়, সেক্ষেত্রে বিয়ে কোনোভাবে তার জীবনে প্রবলেম সলভ করবে না, বরং আরেকজনের জীবনে প্রবলেম বাড়িয়ে দেবে, আরেকটা পরিবারের জীবনে প্রবলেম নিয়ে আসবে, এবং এই পরিবারে যে ছোট সদস্যরা বড় হচ্ছে তাদের জীবন আরো ট্রমাটাইজড হয়ে যাবে। এটা আমাদের সমাজ বুঝতে নারাজ। এখনো অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে, এখনো বোঝার দরকার রয়েছে। কোনো ব্যক্তি যদি মানসিক ব্যাধিতে জর্জরিত, তাহলে তার ওষুধ বিয়ে নয়, তার ওষুধ যথাযথ ট্রিটমেন্ট। আরেক ধরনের স্কিজোফ্রেনিয়া দেখা যায়, যাকে বলা হয় ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া। এক্ষেত্রে ব্যক্তি বাকরুদ্ধ অবস্থায় দীর্ঘদিন থাকতে পারে, সে চান করবে না, খাবে না, ওই একই রকম পশ্চারে বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে। এমনও হতে পারে এমন একটা পোজ নিল, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে 3 থেকে 7 দিন ধরে, এবং যার যেমন সিভিয়ারিটি সেই ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন। কিছু ক্ষেত্রে দেখা দেয় অ্যাসাইলামে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে। সেই জন্য যদি কোনো ব্যক্তি কোনো রকম মানসিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ ভূত প্রেত দেখছে, ভূত প্রেত আছে কি নেই তা নিয়ে যুক্তিতর্কতে যাব না, দেখছে দিনের পর দিন ভৌতিক কিছু সে অনুভব করছে এবং তার আচরণের মধ্যে অসঙ্গতি দিনের পর দিন বেড়েই চলেছে, তাহলে কিন্তু মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন রয়েছে। একজন ব্যক্তি দিনের পর দিন সন্দেহ করে যাচ্ছে, তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিচ্ছে, সে ফোনে কথা বলছে, তার কথা কেউ শুনে ফেলছে, সে কোনো কাজ করছে, কোনো একটা ভৌতিক কিছু এসে তার কাজ দেখে নিয়ে সবার সামনে সেই কাজ বলে দিচ্ছে। যদি এই রকম কিছু নেচার দেখা যায়, তাহলে তারও যথাযথ ট্রিটমেন্টের প্রয়োজন আছে। দরকার পড়লে, প্রয়োজন পড়লে সারা জীবন মেডিসিন নিতে হবে এবং অবজারভেশনের মধ্যে থাকতে হবে। কারণ হিসেবে দেখা দেয় যে ছোটবেলায় অতিরিক্ত মানসিক চাপ বা শোকের মধ্যে দিয়ে গেছে। আবার এমনও হতে পারে জেনেটিক্যাল বা বায়োলজিক্যাল ডিসফাংশনের জন্য তার মস্তিষ্কে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই ব্যাধি সম্পর্কে আরো বিশদে জানতে হলে
তাহলে আমাদের ভিডিও কোর্স পারচেস করো। এই ভিডিও কোর্সের মধ্যে তোমরা সমগ্র সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করা আছে এবং সেই রেকর্ড পেয়ে যাবে। এছাড়া বাংলা এবং ইংলিশে নোটস তোমরা পেয়ে যাবে পিডিএফ ফর্মে। যদি কেউ লাইভ ক্লাস আমার সাথে করতে চাও তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। লাইভ ক্লাসেও তোমরা ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে এবং পিডিএফ নোটস পেয়ে যাবে। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।